আজম, আমি সিএসসি 45 ব্যাচের স্টুডেন্ট। তো আমি নিজেও যে রিসার্চ খুব প্রপোজাল খুব বা রিসার্চ নিয়ে খুব ভালো পারি তা না। তো আমি যতটুকু আমার নলেজে আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, আমি পারলে অবশ্যই আনসার করব। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা ভালো রিসার্চ প্রপোজাল লেখা যায়। তো এটার জন্য কিছু প্রিরিকুইজিট আছে। প্রথমে হচ্ছে আপনাকে বেশ কটা রিসার্চ পেপার পড়তে হবে। তো রিসার্চ পেপারটা পড়তে হবে এই জন্য ওরা কিভাবে সাউন্ডটা একটু এক্সপ্রেস লাউডলি করে হলে ভালো জিনিসটাকে হতো। সেই জিনিসটা জানতে হবে। বসু, can you speak স্পিকারটা একটু loudly? বাড়ানো যায়? হ্যাঁ, শিওর। আচ্ছা, এবার কি কথা শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো। হ্যাঁ, শোনা Yes, যাচ্ছে। but you can speak loudly. Boshu, you can speak loudly. ওকে স্যার। তো কিছু প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট গুলো হচ্ছে কিছু রিসার্চ পেপার পড়তে হবে। পড়তে হবে এই জন্য একটু মিউট করলে ভালো হয়। বুঝেছেন তো নাকি? আবু রজিন ভাই আচ্ছা, কিছু রিসার্চ পেপার পড়তে হবে এই জন্য যাতে ওরা কিভাবে কথাগুলো বলতেছে সেই ব্যাপারগুলো যাতে বুঝতে পারি, ওদের এক্সপ্রেশন ওয়েটা। কারণ আমরা দেখা যায় অনেক সময় কথা বলি সেটা 2 লাইনে 1 লাইনের মর্ম রাখে। তো ওরা 1 লাইনে প্রায় 2 লাইনের কথা কিভাবে ফুটায় তুলে সেই জিনিসটা দেখতে হবে। কারণ রিসার্চ পেপার খুব বেশি লেন্দি হয় না। তো অল্প কথা কিভাবে বেশি জিনিস বোঝানো যায় সেটা একটু দেখতে হবে। তো এখানে হচ্ছে 25 এপ্রিল মিজান স্যার আমাদের এই রিসার্চ গ্রুপে কয়েকটা প্লেলিস্ট দিছে লিংক সহ। তো সেই ভিডিওগুলো দেখতে হবে। দেখলে রিসার্চ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যাবে। তারপর হচ্ছে মেন্ডেলি সম্পর্কে জানতে হবে। মেন্ডেলি একটা চমৎকার টুলস। তো এটা দিয়ে হচ্ছে বিবলিওগ্রাফি খুব সাইটেশন খুব ইজিলি দেওয়া যায়। তো আপনারা যারা হচ্ছে মেন্ডেলি ব্যাপারে কোনো আইডিয়া নাই তারা হচ্ছে 18 মার্চের এই রিসার্চ গ্রুপে একটা ওয়ার্কশপ ছিল, যেটা 18 মার্চের লিংক দেওয়া আছে, ড্রাইভ লিংক। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো মেন্ডেলি সম্পর্কে আমি যদি একটু শর্টে বলি, তো মেন্ডেলি হচ্ছে আপনার সাইটেশন দিতে পারবেন, যেমন অথরের নাম আগে দিতে হবে না পরে দিতে হবে, কমা দিতে হবে না কি পাংচুয়েশন ইউজ করতে হবে, সেই জিনিসগুলো আপনারা মনে রাখতে হবে না। মেন্ডেলি সব জিনিসগুলো খুব ইজিলি করে দিবে। তো মেন্ডেলি হচ্ছে রিসার্চের জন্য খুবই একটা হ্যান্ডি একটা টুলস। তো আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন, মানে 3টা টাস্ক যদি কমপ্লিট করেন, তাহলে আপনারা শুধুমাত্র রিসার্চ প্রপোজাল না, রিসার্চও লেখার মতো যোগ্যতা অর্জন হয়ে যাবে। তো রিসার্চ প্রপোজালে হচ্ছে এই কয়টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যে টাইটেল, ইন্ট্রোডাকশন, প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভস, প্রিলিমিনারি লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেফারেন্স। তো টাইটেল হচ্ছে একটা মিনিংফুল টাইটেল দিতে হবে, যেটা আপনার রিসার্চ টপিক সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া দিতে পারে। যেমন এখানে একটা টাইটেল দিয়েছি, এ সিকিউরড ই ভোটিং প্ল্যাটফর্ম বেসড অন ব্লকচেন টেকনোলজি। তো এই টাইটেলটা পড়ে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে একটা ব্লকচেন নিয়ে পেপার, আর পেপারটা হচ্ছে একটা ই ভোটিং প্ল্যাটফর্ম নিয়ে। তো আপনারা ফার্স্টে আইডিয়া করে ফেলতে পারতেছেন যে এই টাইটেলটা পড়েই যে আমাদের পেপারটা কি নিয়ে কথা হবে সামনে। ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে আপনার কিছু বেসিক ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করতে হবে, মানে একটু ডেসক্রিপশন দিতে হবে। তো আপনার রিসার্চ এরিয়াটা কি, কি নিয়ে রিসার্চ করতেছেন। মেইন কথা, আপনার রিসার্চ পেপারটা যে পড়বে সে যাতে এই ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে ইন্টারেস্টেড হয়, যে আপনার পেপারটা আরো সামনে পড়ার ইন্টারেস্ট জাগায়। প্রবলেম স্টেটমেন্ট, তো আপনার রিসার্চ এরিয়া অবশ্যই কোনো প্রবলেম আছে, প্রবলেম না থাকলে রিসার্চ করে তো লাভ নেই। যদি এক্সিস্টিং সলিউশন থাকে তাহলে এটা রিসার্চ করে কি দরকার। তো প্রবলেম যেটা আছে সেই প্রবলেমগুলো ডিসকাস করতে হবে। যেমন একটু আগে আমি বলছিলাম যে একটু এক্সকিউজ করবেন একটু। সরি। প্রবলেম স্টেটমেন্ট, যেটা আমরা আলোচনা করছিলাম, যে প্রবলেম অবশ্যই কোনো প্রবলেম আছে। যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে একটা সিকিউর ই ভোটিং প্ল্যাটফর্ম বেসড অন ব্লকচেন টেকনোলজি। তো এইটার কি প্রবলেম হতে পারে। তো মেশিন চিপ কেউ চেঞ্জ করে দিতে পারে, বাটন ইস্যু হতে পারে। ধরেন আপনি ক আর খ কে ভোট দিবেন, তো আপনি ভোট দিয়েছেন ক কে, তো ভোটটা চলে গেছে বাটন প্রেস করাতে, ভোটটা চলে গেছে খর কাছে।
এই জিনিসগুলো হতে পারে। তারপর এমন হতে পারে আপনি ফিজিক্যালি ভোট দিলেন, তবে আপনার ভোটটা কাউন্ট হলো না, তো এটা একটা প্রবলেম হতে পারে। অবজেক্টিভ অবজেক্টিভ হচ্ছে আপনার যে একটা প্রপোজ রিসার্চ দিচ্ছেন, সেই প্রপোজ সিস্টেমের মধ্যে যে প্রপোজালটা দিচ্ছেন সেটার মাধ্যমে আপনি কি কি গোল অ্যাচিভ করতে পারবেন, মানে আপনার লক্ষ্যটা কি, সেই জিনিসটা বেনিফিটটা কি, সেই জিনিসটা বলতে হবে। যেমন আমি যদি ই ভোটিং এর কথা বলি, ই ভোটিং উইল কাউন্ট ইচ ভোট, মানে ই ভোটিং যে প্ল্যাটফর্মটা আমি বানাচ্ছি সেই প্ল্যাটফর্মটা সবগুলো ভোট কাউন্ট হবে, মানে কোনো ভোট নষ্ট হবে না, হারাই যাবে না। তো আর কেউ সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারবে না, অর্থাৎ চিপ চেঞ্জ করে দিতে পারবে না, বা বাটনের কোনো ইস্যু থাকবে না, আমি একজনকে ভোট দিলাম বাটন প্রেসের জন্য আরেকজন ভোটটা পাবে, এরকম কোনো ইস্যু থাকবে না। প্রিলিমিনারি প্রিলিমিনারি লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ হচ্ছে অন্যের এক কাজ যেটা আছে সেই কাজটাকে জানা। তো কাজটা হতে পারে ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, অথবা কোনো রিসার্চ পেপার পাবলিশ আছে। তো দুইটা জিনিস সম্পর্কে আপনার জানতে হবে, জেনে ওই লিটারেচার রিভিউ থেকে, মানে ওই যে এক্সিস্টিং ওয়ার্কগুলো আছে সেগুলো থেকে আপনার যে রিসার্চ মেথোডোলজি আছে, রিসার্চটা আছে, সেটা কতটুকু স্ট্রেংথ, কতটুকু ভালো, তো এই জিনিসটাকে জাস্টিফাই করতে হবে। মেথোডোলজি, তো আপনি সবকিছু সম্পর্কে আলোচনা করলেন, ইন্ট্রোডাকশন দিলেন, তারপর প্রবলেম সম্পর্কে বললেন, এটা সলিউশন সম্পর্কে বললেন, তবে সলিউশনটা কিভাবে করবে। তো এই যে সলিউশনটা কিভাবে করবেন সেটা মেথড বা লজিক যে স্টেপগুলো আছে সেটাই হচ্ছে মেথোডোলজি। অনেকগুলো মেথডই হতে পারে, সবগুলো মিলে একটা মেথোডোলজি। তো কি করতে হবে, কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে, আমার অ্যাচিভ কি করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আপনি মেথোডোলজিতে কথা বলবেন। তো এখানে ডায়াগ্রাম থাকতে পারে, আহ, অনেক ধরনের ডায়াগ্রাম থাকতে পারে, ইউজার ডায়াগ্রাম থাকতে পারে, বা কি কি প্রসিডিউর আছে সেই জিনিসগুলো আপনারা মেথোডোলজিতেই আলোচনা করবেন। রেফারেন্স, আমি ফার্স্টেই বলেছিলাম মেন্ডেলি একটা চমৎকার টুলস যেটার মাধ্যমে আপনি রেফারেন্স দিতে পারবেন। তো মেন্ডেলির জন্য হচ্ছে কষ্ট করে মনে রাখতে হবে না কিভাবে রেফারেন্স দিতে হয়। আর রেফারেন্স হচ্ছে অন্যের, আপনি যখন রিসার্চ পেপার লিখবেন তখন সবগুলা কাজ ডেফিনেটলি আপনার থাকবে না, আরো 10 জায়গা থেকে আপনি কোনো সোর্সের থেকে আপনি ডেটাটা কালেক্ট করবেন। তো যেইখান থেকে আপনি সোর্সের থেকে ডেটাটা কালেক্ট করবেন সেই ডেটাটা হচ্ছে আপনাকে রেফারেন্স দিয়ে দিতে হবে, যে এটা আমি অমুক পেপার থেকে আনছি বা অমুক ওয়েবসাইট থেকে আনছি, সেই জিনিসটা হচ্ছে রেফারেন্স। তো এখানে আমি একটা রেফারেন্স দুইটা ডেমো দেওয়া আছে, যেমন এখানে বালার্ড জি, তো লাস্ট প্ল্যান আইকম, এইভাবে এই রেফারেন্সটা আসলে দেওয়া হয়। তো এক্সাম্পল, আমি একটা রিসার্চ পেপার এক্সাম্পল দেখাই, রিসার্চ প্রপোজাল সরি। তো এখানে যেমন এটা হচ্ছে আমার এবারের রিসার্চ প্রপোজাল। তো ওখানে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে আমি কথা বলেছি কি কি আছে, আমার পেপারটা কেন ভালো, বা একটু ডেসক্রিপশন দিয়েছি। তো সেই জিনিসগুলো পরে লিটারেচার রিভিউ, আমার আমি যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে হয়তো বা এক্সিস্টিং, অবশ্যই কোনো এক্সিস্টিং কাজ আছে বা পেপার আছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। সেটা হতে পারে ট্রেডিশনাল বা অনলাইন বা আরো অনেক অনেক মাধ্যমেই হইতে পারে। তো সেই ব্যাপারগুলো আমি এখানে আলোচনা করেছি, এখানে আলোচনা করেছি। তারপর ডিজাইন মেথড, আমার কি কি মেথড ইউজ করতেছি, কি কিভাবে ডিজাইন করছি, আমার আর্কিটেকচারটা কিরকম হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। তবে আপনি একটু লক্ষ্যগুলো দেখবেন যে আমি প্রত্যেকটা সম্পর্কে একটু একটু কথা বলেছি, খুব বেশি কথা বলিনি। তো সবগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমি কি প্রপোজ করতে চাচ্ছি যে সেটা যাতে পড়ে কেউ বুঝতে পারে, যেহেতু প্রপোজালটা খুবই ছোট হবে, খুব বড় হবে না। তো এই সবগুলো সম্পর্কে, যেমন ট্রেনিং কমপ্লেন বা আমার যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর সাথে, যেই পেপারটা পড়বে, প্রপোজালটা পড়বে, সে যাতে আমার টার্মগুলোর সাথে পরিচিত হয়, আমার ব্যাপারটা বুঝতে পারে, আমি কি পেপার লিখছি, আমার কি জিনিসটা, সেটা যাতে বুঝতে পারে। তারপরে হচ্ছে রেফারেন্স। তো রেফারেন্স তো মেন্টালি আপনি লিখতে পারবেন। তারপর হচ্ছে রিসার্চ, এটা হচ্ছে আমার কতদিনের স্কেজুলে আমি কাজটা করতেছি, আমি কতটুকু প্রসিডিওর আগাইছে। তো এটা ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন যদি লাগে, যদি থাকে অবশ্যই দিতে হবে, আর যদি মনে হয় যে না এটা নেসেসারি না তাহলে না দিলেও চলবে। তো এই ছিল আমার সেশন, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ। ভাইয়া ম্যাথোডোলজিটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, মেথোডোলজি হচ্ছে ধরেন আমি খুব সহজ ভাষায় যদি বলি, আপনি চা রান্না করবেন, চা তৈরি করবেন, তো চাটা কিভাবে তৈরি করবেন। তো আপনি বললেন যে চা পাতা লাগবে, চিনি লাগবে, জিনিসটা লাগবে। তো যেমন আমি চা রান্না করি যে একটা টি ব্যাগ চুবায় চাটা রান্না করে ফেলতেছি। তো অনেকে হয়তো বা পানি গরম করে, তারপর দুধ দেয়, তারপর চিনি দেয়, সবগুলো মিক্স করে।
তো এক একজনের প্রসিজার ডিফারেন্ট হতে পারে, কেউ দুধ আগে দিবে, কেউ চিনি আগে দিবে, ডিফারেন্ট হতে পারে। তো আপনি যেটা বলতেছেন, আপনি বললেন যে এই জিনিসটা এইভাবে সলিউশন করা পসিবল, রাস্তাটা এইভাবে পার হলে হয়তোবা গাড়ি অ্যাক্সিডেন্ট কম হবে। তো আপনি কেন বলতেছেন গাড়ি অ্যাক্সিডেন্টটা কম হবে, আর কোন ভাবে পার হলে গাড়ি অ্যাক্সিডেন্ট কম হবে, সেই জিনিসটাকে আপনার বলতে হবে। সেটা ডায়াগ্রাম আকারে হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেথোডোলজিতে ডায়াগ্রাম গুলো থাকে। আমি কি বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে বলেন, আমি আরেকবার চেষ্টা করব। জি ভাইয়া। ধন্যবাদ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি। ভাই আমরা টপিক কিভাবে চুজ করব? আচ্ছা, টপিকে যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে আমি যেভাবে চুজ করি, যে কোন আপনি টপিক দেখেন নিয়ে আমরা পৃথিবীতে, রিসার্চ করব ওইটা কিভাবে বুঝবো? আচ্ছা আপনি দেখেন যে পৃথিবীতে কি কি প্রবলেম হচ্ছে, মানে কি কি প্রবলেমের জন্য, যেমন আমি এই জিনিসটা করেছিলাম যে পৃথিবীতে কি কি প্রবলেম হচ্ছে সেই জিনিসটাকে দেখেছি। তারপর ওই প্রবলেমগুলো সলিউশন আমি যেই মানে আমার যেই ক্ষেত্রে হচ্ছে আমি রিসার্চ করতে চাই, যেমন আমি ব্লক চেইনে ইন্টারেস্টেড, তো ব্লক চেইনে ওই সলিউশনটা দেওয়া পসিবল কিনা আমি সেই জিনিসটা দেখেছি। তো যদি দেখি দেওয়া পসিবল, তারপর আমি দেখেছি যে এইটা নিয়ে কোনো পেপার আছে নাকি, তারপর দেখছি পেপার আছে, তারপর চিন্তা করছি আমি যে সলিউশনটা দিচ্ছি সেই সলিউশনটা কি এটার সাথে মিল হচ্ছে। যদি মিলে যায় তাহলে তো আমার রিসার্চ করে লাভ নেই, আসলে আমাকে নতুন একটা টপিক খুঁজতে হবে। তো এইভাবে আপনি টপিক বের করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি কিছু রিসার্চ পেপার পড়তে পারেন, ওখানে ফিউচার ওয়ার্ক দেওয়া থাকে, মানে ভবিষ্যতে এটা নিয়ে কিছু ড্রব্যাক তুলে ধরা থাকে, ওইগুলা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? Okay, if you don't have any question, then we can move to আমার একটা কোশ্চেন Junaid. I think. Okay, after একটা your question, কোশ্চেন then ছিল Junaid. স্যার। সেটা হচ্ছে যে আমি যে টপিকটা চুজ করছি এবং সেটাকে ইউনিক, এটা আমি 100% কনফার্ম হব কিভাবে? আসলে যে আমি যেটা চুজ করছি বা আমি যেটা ভাবতেছি এটা একটা ইউনিক, সেটাকে আমি কিভাবে 100% শিওর করব যে এটা ইউনিক? এটা নিয়ে আগে কোনো কাজ হয় নাই। আচ্ছা, আপনার যেটাই আইডিয়া পাবেন সেটা হচ্ছে scholar.google.com এ যাবেন, এখানে গিয়ে আপনার আইডিয়াটা লিখবেন। হ্যাঁ, ধরেন আমি বলতেছি যে ই ভোটিং এর একটা প্ল্যাটফর্ম, আমি লিখলাম ই ভোটিং ব্লকচেন। আমি যখন scholar.google এ দিতেছি তখন আমার শুধু আর্টিকেল গুলো আসতেছে, আমি যখন গুগলে সার্চ করতেছি তখন আমার ইমেজ আসতেছে, ভিডিও আসতেছে, নিউজ আসতেছে, অনেক কিছু আসতেছে। তবে এখানে যখন আমি সার্চ করতেছি তখন আমার শুধুমাত্র আর্টিকেল বা পেপার গুলো আসতেছে। এই যে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেপার। তো এখান থেকে আপনারা পেপারটা নামিয়ে দেখতে পারবেন, পেপারটা পড়ে বুঝতে পারবেন যে আপনার এই টপিকটা নিয়ে কোনো রিসার্চ পেপার আছে কিনা। আরেকবার একটু বলতেন যদি। আচ্ছা, ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। scholar.google.com এ যাবেন। আপনি ধরেন একটা মাথায় আইডিয়া আছে যে ই ভোটিং বেসড অন ব্লকচেন, আপনি scholar.google.com এ যাবেন, গিয়ে আপনি সিম্পলি লিখবেন, দুই তিন ভাবে লিখবেন, সিমিলার ওয়ার্ড হতে পারে। তো আপনি লিখলেন যে ই ভোটিং বেসড অন ব্লকচেন, এটা লেখা যখন সার্চ দিবেন তখন এই রিলেটেড এই যে এই কিওয়ার্ড ধরে গুগল আপনাকে খুঁজে দিবে, খুঁজে দেখাবে যে কি কি পেপার আছে। তখন এই পেপারগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি মানে কারা কারা এই জিনিসগুলো না কাজ করছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা অনেকগুলো আছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এইটা নিয়ে কোনো কাজ হয়েছে কি হয়নি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। For sure, you can ভাই, find আমার another একটা question question ছিল। from chat box. Chat box থেকে একটা question. ওকে স্যার। আমরা যখন ওয়ার্ল্ড প্রবলেম খুঁজতে যাব তখন একই রকমের চিন্তা ভাবনা অনেকে করবে, তখন সেখান থেকে এফেক্টিভ টপিক কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, হ্যাঁ, অনেকে বলবে, যেমন আমি বলছিলাম যে চা বানানোর সময় কেউ দুধ আগে দিবে, কেউ চিনি আগে দিবে।
এখন আপনার যদি দুধ আগে দেওয়াতে চা বেশি মজা হয়, তার মানে আপনার সলিউশনটা বেশি ফিজিবল। তো এইভাবে চিন্তা করতে হবে। আপনার এক্সিস্টিং অনেক কাজই থাকবে, কিন্তু ওই কাজটা থেকে আপনি পলিশ করে আরো কত সুন্দরভাবে সলিউশনটা দিতে পারেন, সেটাই হচ্ছে মেইন। তো এভাবে বুঝবেন যে পৃথিবীতে যে কাজগুলো আছে সেই কাজগুলো পড়তে হবে। খুব বেশি কিন্তু দেখা যায় কাজ নাই, যদি আমি জানি না সব মানে টপিকে সব ডোমেইনে কি অবস্থা, তবে মোটামুটি সব ডোমেইনে মানে 10টা-12টা পেপার পড়লে আপনার কমপ্লিট একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি কাজ হয়েছে, কে কি সলিউশন দিছে। তারপর সেই সলিউশন থেকে আপনি যদি একটা বেটার সলিউশন দিতে পারেন, তাহলে মানে আপনি বলতে পারেন একটা ভালো রিসার্চ লিখতেছেন। ভাই আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে জি যে আমি একটা টপিকে কাজ করতেছি, টপিকটা যদি এমন হয় যে ইউনিক আসতেছে, আরেকটা টপিক হচ্ছে আমি অনেক যেগুলো ওয়ার্ড প্রবলেম যেগুলো আর কি, ওয়ার্ড প্রবলেম যেগুলো আসতেছে সেখান থেকে আমি হচ্ছে মডিফাই করার চিন্তা ভাবনা করতেছি, আরেকজনকে পলিশ করতে যাচ্ছি, কারণ একই টপিক। তো আমাকে চিন্তা করতে হবে তার থেকে বেটার কোনো মেথোডোলজি ইউজ করা বা সামথিং, কোনো একটা দিকে ভালো কিছু করতে হবে, মডিফাই করতে হবে, ডেভেলপ করতে হবে, এটাই তো নিয়ম। রাইট। তো আমি যদি ওই ডেভেলপ করাটাকে বেশি প্রায়োরিটি দিব, নাকি ইউনিক কোনো সলিউশন চিন্তা করব যেটা হয়তো ওয়ার্ল্ড প্রবলেম না বা যে কোনো কিছু বাট ইউনিক, এখন পর্যন্ত কেউ ওইটা কাজ করে না, দুইটার ভিতরে কম্পেয়ার করলে কোনটা বেটার? আচ্ছা, এটাকে আপনি দেখতে হবে যে কতজন মানুষ এই প্রবলেমটা আসলে ফেস করতেছে। এখন আপনি ধরেন আপনার এলাকার একটা রাস্তা নষ্ট, এই রাস্তাটা নিয়ে আপনি রিসার্চ করতে চাইতেছেন, তো আমার মনে হয় না যে এই রিসার্চটা খুব একটা মানে হবে, গ্রহণযোগ্য হবে, কারণ এই এলাকার রাস্তা যেটা, সেটা খুব অল্প মানুষ এই প্রবলেমটা ফেস করতেছে গ্লোবালি যখন আমরা যাব। কিন্তু আপনি গ্লোবালি গিয়ে দেখলেন যে করোনা কোভিড যেটা, সেটা আপনার অনেক মানুষ, কোটি কোটি মানুষ এই প্রবলেমটা ফেস করতেছে। তার মানে এটা আপনার যেহেতু এক্সিস্টিং কাজ থাকতে পারে কোভিডে, তাও আপনার এটা চুজ করা বেটার। মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন দিলাম। Okay, we can move to Junaid and then we will take more question. Okay, Junaid, are you ready? Junaid, also. Yes, sir. Junaid. Okay, you can start. Then again, we will take question. Okay, I think you can turn off your presentation. Mushud, you can end your presentation. Junaid. Okay, sir. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনাইদ ভুইয়া। আমি হচ্ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের 45 ব্যাচ। এখানে হয়তো অনেকে আমাকে চিনে, অথবা অনেকে ছোট অনেকে বড় চিনে না, বাট আমার ব্যাচমেট মোটামুটি সবাই চিনে। আমি 45 ব্যাচের। তো আমার বন্ধু মশিউল, সে অনেক সুন্দর করে মানে জিনিসটা ক্লিয়ার করে বুঝাইছে সবাইকে। আমার এখানে আর বেশি কিছু বলার থাকে না। তো আমি আসলে এখন যেটা ডিসকাস করব, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি আমাদের শ্রদ্ধেয় মিজান স্যারের সাথে কাজ করার সুবাদে যে যে জিনিস ফেস করছি, বা যে জিনিসটা আসলে ছোটদের বা যারা হচ্ছে এখনো কাজ শুরু করে নাই বা কাজ শুরু করতে যাচ্ছে বা হয়তো কাজ শুরু করছে, একটা প্রপোজাল লিখবে বা এরকম আইডিয়া আছে মাথার মধ্যে, এইরকম যারা আছে তাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর কি, যে আমি কিভাবে কি করছি বা কি করতেছি সামনে। তো প্রথমে আমাদের প্রপোজাল লেখার ক্ষেত্রে জানতে হবে আসলে প্রপোজাল জিনিসটা দরকার কেন, অথবা এটা কিভাবে শুরু করব। দুইটা জিনিস। আসলে প্রপোজালটা দরকার হয় যে আমার একটা আইডিয়া আছে, আমি ওই জিনিসটা নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করছি, দেন আমার যে আইডিয়াটা আছে, ওই যেই পেপারটা আমি করতে যাইতেছি, ওই পেপারটা মানুষের সামনে তুলে ধরবো একদম সংক্ষিপ্ত ওয়ার্ডে, যে কারো সামনে আমি কাউকে আমি প্রপোজ করতে চাইতেছি। সোজা হিসেবে যদি বলি যে আমি কাউকে প্রপোজ করতে চাইতেছি যে এই কাজ আমি করতে পারবো বা এই আইডিয়া আমার মাথায় আছে, তো এই কাজটা আসলে কিভাবে করবো। এইরকম আইডিয়া যখন মানুষের মাথায় আসে, তখন আসলে তার শুরু করে দেওয়া উচিত যে একটা প্রপোজাল লেখা। তো একটা প্রপোজাল লেখার প্রিলিমিনারি স্টেট হচ্ছে যে একটা টপিক চুজ করা, ওই টপিক নিয়ে অনেকগুলো পেপার পড়া। আমরা যখন স্যারের সাথে কাজ করি, তখন স্যার আমাদেরকে অনেকগুলো পেপার ফার্স্টে দেয়, যে হিউজ পেপার, যে কালেকশন আসলে আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না, স্যারের কাছে আসলে আছে, উনি আমাদেরকে দিছে, আমরা পেপার পড়ছি। দেন আমাদের মাথায় আইডিয়া আসছে, আমরা ওই আইডিয়াটা প্রপোজালে লিখার ট্রাই করছি। এন্ড দেন প্রপোজালটা কাজে লাগে হচ্ছে যখন মেইন পেপারটা লেখা হয়, তখন মেইন পেপারটা লেখার আগে প্রপোজাল থেকে অনেক হেল্প নেওয়া যায়। একটা সুন্দর প্রপোজাল যদি হয়, দেন মেইন পেপারটাতে ওই প্রপোজালের অনেক কিছুই চলে আসে, তখন দেখা যায় যে একটা পেপার ইজিলি
সলভ হয়ে যাচ্ছে এরকম আর কি। তো এই যা আমি আলোচনা করব সামনে সবকিছু হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমাদের স্যারের সাথে কাজ করার কারণে যা হয়েছে তাই। তো একটা প্রপোজাল লেখার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হয়, যেমন এখানে একটা ওয়ার্ড লিখছি আমি প্রথমে, টাইপোলিমার। টাইপোলিমার, TIPOLIMER। তো এই ওয়ার্ডটা যদি মনে থাকে আসলে আমাদের একটা প্রপোজাল লেখা অনেকটাই সহজ হয় আর কি। ওই ওয়ার্ডের প্রত্যেকটা মিনিং যদি কেউ একদম বুঝতে পারে তাহলে সে ইজিতে একটা প্রপোজাল লিখতে পারবে, তার যদি আইডিয়া থাকে ওই রিসার্চ এরিয়া সম্পর্কে। তো মিনিং আসলে কি আমরা দেখি। প্রথমে আছে টি মানে হচ্ছে টাইটেল। তো এগুলো হচ্ছে পরবর্তীতে আমি সামনের স্লাইড গুলোতে একটু বর্ণনা করব। আমার বন্ধু যেহেতু অলরেডি এক্সাম্পল সহ বলছে, আমি এক্সাম্পল সহ বলবো না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো আর কি। তো টাইটেল, আই মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, ও মানে পি মানে হচ্ছে প্রবলেম, এন্ড দেন ও হচ্ছে অবজেক্টিভস। এন্ড এখানে একটা দুইটা ওয়ার্ড একসাথে আছে, এল আই মানে হচ্ছে লিটারেচার রিভিউ, এন্ড দেন ME মানে হচ্ছে মেথোডোলজি, এন্ড ফাইনালি হচ্ছে রেফারেন্স। তো আমরা দেখি আসলে এগুলা কি। প্রথমে হচ্ছে টাইটেল। আসলে আমাদেরকে টাইটেল চুজ করতে হবে অনেক মিনিংফুল, যাতে যে কেউ হচ্ছে আমার টাইটেলটা পরেই বুঝতে পারে এই জিনিসটার মধ্যে কি আছে। আমার আগের যে প্রেজেন্টেশন করছে মশিউল, সে একটা এক্সাম্পল শো দিছে, তো আমি আসলে এক্সাম্পল দিচ্ছি না। আমাদের টাইটেলটা হতে হবে শর্ট, যে অনেক বড় একটা টাইটেল লিখলাম কেউ আসলে বুঝতেই পারতেছে না পরে, এমন যাতে না হয়। একটা শর্ট টাইটেল এবং একটা ফিজিবল মিনিংফুল টাইটেল আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেটা পরে সবাই বুঝতে পারে আর কি। তারপরে একটা মেইন পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন একটা প্রপোজালের। মানুষ প্রথমে কি করে, টাইটেলের পরে ইন্ট্রোডাকশনটা পড়ে, আসলে ওই টোটাল পেপারটা কি হিসেবে লিখা হইতেছে বা এই টোটাল পেপারটার মধ্যে বেসিক ফ্যাক্টস গুলো আসলে কি। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আসবে আপনার বেসিক ফ্যাক্টস, যেই বেসিক ফ্যাক্টস গুলো হচ্ছে আপনি বিভিন্ন পেপার পড়ে অথবা আপনার আইডিয়া থেকে বের হয়ে আসছে, যে একজন মানুষ যাতে পড়লেই বুঝতে পারে এই পেপারটা এই কাজে ব্যবহার হবে আর কি। তারপরে প্রবলেম স্টেটমেন্ট, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা প্রপোজালের জন্য। আপনি ইন্ট্রোডাকশনে যেই যে জিনিসগুলো বর্ণনা করছেন, সহজ ভাষায় বেসিক ফ্যাক্টস গুলো তুলে আনছেন, ওই জিনিসগুলোর উপর বেস করে আপনার রিসার্চ এরিয়াতে বর্তমানে কি প্রবলেম আছে, যে এই জিনিসটা, এই একটা এরিয়া, এই এরিয়াতে এই ছোট একটা প্রবলেম আছে, আপনি এই প্রবলেমটা নিয়ে কাজ করবেন। অথবা দেখা গেছে কেউ একজন অলরেডি সলিউশন দিছে, কিন্তু আপনি তার থেকে বেটার আইডিয়া আপনার মাথায় আছে, আপনি বেটার সলিউশন দিতে পারেন, তখন আপনি হচ্ছে এই প্রবলেম স্টেটমেন্টটাতে এই জিনিসগুলো বর্ণনা করবেন। একটা ব্রিফ আইডিয়া যে আসলে আপনি কি প্রবলেম ফেস করছেন, কি কারণে আপনার পেপারটা জরুরি করা দরকার। তারপরে আসবে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে আমরা আসলে সবাই জানি, অবজেক্টিভ মানে হচ্ছে গোল, যে আপনার গোল কি, আপনার এই এরিয়াতে আপনি কি করতে চাইতেছেন, বা আপনার এই পেপারটা কেনই বা দরকারি মানুষের জন্য। এই টোটাল অবজেক্টিভস এর মধ্যে এই টোটাল জিনিসগুলা থাকবে, আপনার গোল, আপনার আসলে কত দূর পর্যন্ত আপনি মানে যাবেন, কি করবেন, এই ধরনের একটা আইডিয়া মানুষকে দিতে হবে যে আপনার গোলটা কি আসলে। তারপরে আসে প্রিলিমিনারি লিটারেচার রিভিউ। এটার জন্য আসলে আপনাকে পেপার পড়তে হবে। আমি ফার্স্টে যেটা মেনশন করছি যে হিউজ পেপার কালেকশন আছে, এবং আমার বন্ধু হচ্ছে দেখাইছে যে গুগল স্কলারের মধ্যে আপনি যে কোনো টপিকের নাম লেখেন, বর্তমান ওয়ার্ল্ডে এটা 2021, আর এই সময়তে মোটামুটি অনেক জিনিস নিয়ে কাজ হয়েছে অলরেডি। তো আপনি যেই জিনিসটা আপনার আইডিয়াতে আসলো, আপনি ওইখানে গিয়ে ওই আইডিয়াটা যা আসছে মাথায় তা লিখে সার্চ করেন। আমাদের মানে রিসার্চ শুরু করার প্রথম কাজই ছিল এটা, যে আমরা মাথায় যা আসতো তাই দিয়ে সার্চ করতাম, এবং বিভিন্ন পেপার আসতো সামনে, ওই পেপারের মধ্যে যাইতাম, পড়তাম, দেখতাম যে আসলে ওইখানে কি লেখা আছে। তো এই লিটারেচার রিভিউতে আপনি ওই ধরনের আপনার এরিয়াতে যেই পেপারগুলো অলরেডি হয়েছে ওই পেপারগুলোর সামারি আনবেন এখানে, এবং আপনি নিজের আইডিয়াটা জাস্টিফাই করবেন ওই পেপারের সাথে। আপনার আইডিয়ার যে জাস্টিফিকেশন, এই টোটাল জিনিসটা হচ্ছে এই লিটারেচার রিভিউতে চলে আসবে। এখানে আপনার উইকনেস না, মানে অন্যদের উইকনেস আর আপনার স্ট্রেংথ নিয়ে বর্ণনা করবেন, যে প্রিভিয়াস যারাই কাজ করছে, যদি কাজ করে থাকে তাহলে তাদের উইকনেসটা কি, অথবা যদি কাজ না করে থাকে তাহলে আপনি এখানে তো নর্মালি বলতেই পারেন যে আসলে 2021-এ মোটামুটি সব জিনিস নিয়ে কাজ হয়েছে, অল্প হোক বেশি হোক কাজ হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আসবে ব্যাকগ্রাউন্ডে, যে আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনার পেপারের কতটুকু এই এরিয়াতে কতটুকু আপনি পড়ছেন, এই টোটাল জিনিসটা হচ্ছে এখানে চলে আসবে। তারপরে মেইন পার্ট হচ্ছে মেথোডোলজি।
একটা প্রপোজালে যদি কেউ একজন সুন্দর করে মেথোডোলজি লিখতে পারে, তাহলে সে তার পেপারে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবে ইজিলি। মেথোডোলজি আসলে কি, যে আমরা কি করব, হোয়াট টু ডু, মানে আমরা আসলে কি করব, এই কোশ্চেনটাই হচ্ছে মেথোডোলজি। আমরা কি করব এবং কিভাবে করব। আপনি এখানে অনেক ডায়াগ্রাম দিতে পারেন, যেমন ধরেন আপনি একটা কাজ শুরু করতেন, আমরা যারা প্রোগ্রামিং করি, আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি যে আপনি একটা প্রবলেম সলভ করবেন, এখানে বিভিন্ন মেথড থাকতে পারে, ওই মেথড গুলোই আপনি এখানে বর্ণনা করবেন। আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, একটা পেপার লেখা মানে একটা প্রবলেম সলভ করা, ওই পেপারটার মেথড গুলো এখানে উল্লেখ করবেন, যে এই মেথডে আমি এই পেপারটা আসলে লিখবো। এই জিনিসটা হচ্ছে এই মেথোডোলজি উঠে আসবে। এবং একটা পেপারের মেথোডোলজি কমপ্লিট করা মানে পেপারটা মোটামুটি শেষ, এরকম একটা ধারণা আপনার থাকতে হবে, কারণ এই জিনিসটাই হচ্ছে ইউনিক। আর মোটামুটি সবগুলা হচ্ছে আপনি বিভিন্ন আইডিয়া থেকে লিখবেন, বাট এই জিনিসটা হচ্ছে সবার থেকে আলাদা, আপনি আপনার মতো করতেছেন, তার কারণেই আপনার পেপারটা অন্যদের থেকে বেটার। আপনি এটা এইখানে উল্লেখ করবেন মেথোডোলজিতে। তারপরে ফাইনালি আসবে রেফারেন্স। আপনাকে প্রপার রেফারেন্স দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের যেই ওয়ার্ড গুলো আসলে আপনার না, আপনি অন্য কারো কাছ থেকে আনছেন, ধার করে হোক অথবা অন্য কারোর ওয়ার্ড আপনি একটু চেঞ্জ করে লিখছেন, এই প্রত্যেকটা ওয়ার্ডের রেফারেন্স এখানে লিখতে হবে। আর রেফারেন্স লিখার জন্য আমার ফ্রেন্ড যেটা বলছে যে মেন্ডেলি ইউজ করতে পারেন, ওইটা ভালো টুল। আর হচ্ছে আপনি অবশ্যই একটা ক্রাইটেরিয়া ফলো করবেন রেফারেন্সের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ক্রাইটেরিয়ার আপনি গুগল স্কলারে গেলে ওইখানে সাইটেশনের বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, ওইখান থেকে আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়াতে পুরোটা মানে রেফারেন্স আপনি লিখবেন। এখানে এক্সট্রা যে একটা দিলাম হচ্ছে IEEE স্টাইলে আর একটা অন্য স্টাইলে এইভাবে দেওয়া যাবে না, যে কোনো একটা রেফারেন্স ক্রাইটেরিয়া ফলো করবেন, পুরাটা হচ্ছে একটা রেফারেন্স অনুসরণ করে লিখবেন আর কি। এন্ড দেন ফাইনালি আমার যে মানে আমি যেটা ফিল করি লাস্ট অনেকদিন ধরে কাজ করে, যে আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, প্লাস একটা প্রপার গাইডেন্স দরকার, যে হচ্ছে আপনাকে গাইড করবে। যে আপনি এইসব মানে রিসার্চ ফিল্ডে আসার পরে একটা স্টুডেন্ট আসলে সে কিছুই বুঝতে পারে না, সে কি করবে, কোন দিকে যাবে। তো ওই প্রপার গাইডেন্সের জন্য একজন মানুষ দরকার যে আপনাকে গাইড করবে। আর আমাদের আমি যেহেতু মিজান স্যারের সাথে কাজ করছি, উনি আমাদেরকে ওই গাইডটা দিছিল, যেমন অনেক কিছু সংগ্রহ করা, অনেক পেপার সংগ্রহ করা, প্লাস হচ্ছে মানে এই যে বড় ভাইদের সাথে কমিউনিকেশন, এই প্রত্যেকটা ব্যাপারই আসে হচ্ছে আপনার গাইডেন্সের মাধ্যমে। যদি প্রপার গাইডেন্স না থাকে, প্লাস হচ্ছে এই ধরনের জিনিস যদি আপনার পাইতে অনেক সময় লাগে, তখন দেখা যাবে আপনার পেপারের প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে থাকবে। দেখা গেছে আপনি পেপার মানে কাজ শুরু করছেন কিন্তু হারায় যাবেন। স্যার হয়তো বলছে অথবা না বলে থাকলে আমরা মাঝখানে হারাই গেছিলাম, যে আমরা পেপার নিয়ে কাজ করতে মনে চাইতেছিল না, তো আমরা স্যারের সাথে শেয়ার করি যে আমরা এখন কি করতে পারি। তো স্যার অনেক সুন্দর প্রপার একটা গাইডেন্স আমাদেরকে দিছে, যার কারণে আমরা ফিরে আসি এবং আমরা আবার কাজ শুরু করি। এখন আমরা 2টা পেপার নিয়ে কাজ করতেছি, তো ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। তো ফাইনালি আমার কথা হচ্ছে ওইটাই, যে আপনাদের নিজেদের মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি এটা করবো, এছাড়া আমার কোনো অপশন নাই। বাই হুক অর বাই ক্রুক আপনাকে এটা শেষ করতে হবে। তার জন্য পেপার পড়তে হবে, সুন্দর একটা প্রপোজাল লিখতে হবে, এন্ড দেন ফাইনালি আপনাকে হচ্ছে ফাইনাল পেপারটা লিখতে হবে। তো থ্যাংক ইউ। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, মানে লাস্ট কয়েকদিন কাজ করার ক্ষেত্রে আমার যা হয়েছে আর কি। তো আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনারা, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য। জুনায়েদ, তুমি যে বললা যে রেফারেন্সের জন্য যে টুলটা ইউজ করবো, ওটার নামটা আরেকবার যদি কাইন্ডলি বলো। আচ্ছা, ওইটা হচ্ছে মেন্ডেলি। আপনি ইউটিউবে যদি একটু গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, অথবা আমাদের এই গ্রুপে হচ্ছে এটা নিয়ে একটা ইয়া হয়েছিল, ওইটাও দেখতে পারেন আর কি। ওইটা ড্রাইভ লিংক গুগল ড্রাইভ লিংকটা কি আপনারা এখন কমেন্ট হ্যাঁ, ড্রাইভ লিংকটা আসলে আমার কাছে নাই, এটা তুষারের কাছে আছে কিনা আমি জানি না সঠিক। আচ্ছা, আমি ড্রাইভ লিংকটা চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জুনায়েদ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই আমরা যে টাইটেলটার কথা বললাম, যে টাইটেলটা ছোট হবে, মানে ছোট হওয়া উচিত, মানে এটা কি জন্য? আমার একটা তো মিনিংফুল টাইটেল হওয়া উচিত, এটা বড়ও তো হইতে পারে। হ্যাঁ অবশ্যই। টাইটেলটা হচ্ছে, আমি যেটা বুঝাইতে চাইছি যে টাইটেলটা হচ্ছে আপনার পেপারের ওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে। এখন ধরেন আপনি এমন 3-4 লাইনের একটা টাইটেল লিখছেন যেটা আসলে মানুষ বুঝতে পারতেছে না, সেইটা থেকে বেস্ট হবে আপনি একটু শর্ট করে যদি মিনিংফুল লেখেন। আবার এমন না যে আপনি এত শর্ট করলেন কেউ বুঝতেছে না। আলটিমেট গোল হচ্ছে আপনাকে মিনিংফুল হতে হবে। এবার হচ্ছে এটা শর্ট হোক আর মানে বড় হোক, বাট যদি একটু শর্ট করে মিনিংফুল কিছু লেখা যায় তাহলে এটা বেস্ট, যে একজন মানুষ একবার পরে বুঝতে পারছে আপনি কি লিখতে চাইতেছেন। এটাই।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ধরেন একটা রিসার্চ পেপার লিখছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি 20টা বা 30টা রিসার্চ পেপার পড়ার পর সেখান থেকে আমি কমপক্ষে 30 বা 40টা ওয়ার্ড পছন্দ করে সেগুলো আমি আমার রিসার্চ পেপারে ইনক্লুড করছি। তো আমি সেই জন্য কি ওই 30টা রিসার্চ পেপারেরই রেফারেন্স হিসেবে দেব? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ওনাদের কথা মানে কখন আপনি দিবেন, ধরেন আপনি একটা রিসার্চ পেপার থেকে ওনাদের মেইন পয়েন্ট গুলো নিয়ে আসছেন যে আপনার এরিয়াতে ওরা কি কাজ করছে, তখন আপনাকে অবশ্যই রেফারেন্সিং করতে হবে, কারণ এই কথাগুলো আসলে আপনার না, এই ওয়ার্ড গুলো আপনার না। তাহলে পরে আপনি যদি রেফারেন্সিং না করেন তাহলে এই যে প্লেজারিজমে আপনি ধরা খাইতে পারেন আর কি। আর আমি কোনো লাইন মানে চুজ করলে তো আমি সেম টু সেম লাইনটা রাখতে পারবো না, আমার নিজের ভাষায় সেটাকে চেঞ্জ করতে হবে। আপনি নিজের ভাষায় লিখতে হবে, কিন্তু নিজের ভাষায় লিখলে পরেও কিন্তু কথাটা আপনার না। একটা কমন থিংস, আপনি নিজের ভাষায় লিখবেন তো মাস্ট, এটা তো মাস্ট, আপনি আপনার মতো করে লিখবেন, কিন্তু লিখার পরও আপনাকে সাইটেশন দিতে হবে, কারণ আসলে ওই কথাগুলোই আপনার না, আপনি আরেকজনের আইডিয়া আনছেন এখানে, তো সাইটেশন দিতেই হবে এখানে। মানে আমি যতগুলোই আইডিয়া আনবো ওই ততগুলোই আমার রেফারেন্স হিসেবে দিতেই হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার একটা কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। যে লিটারেচার রিভিউতে আমরা যেটা লিখবো বা যে পেপার গুলো পড়েই তো লিটারেচার রিভিউ লিখবো, এগুলোকে রেফারেন্সে দিতে হবে আমাদের। বুঝি নাই, আবার একটু বলেন। আমরা যে লিটারেচার রিভিউ তো আমরা এটা লিখবো, লিটারেচার রিভিউতে যে পেপার গুলোর টপিক এখানে আমরা তুলবো, এই রেফারেন্স গুলোকে দিয়ে দিতে হবে, মানে রেফারেন্সে দিয়ে দিতে হবে। এটাই এতক্ষণ বলতেছিলাম আর কি, আপনি যখন আরেকজনের আইডিয়া এখানে লিখবেন যে উনি কি কাজ করছিল, তখন আপনাকে কিছুটা মানে কিছু মানে গ্যাপ ছিল, বা আমি এই প্রসেসে করতে পারি। না এখানে গ্যাপের সময় তো আপনি আপনার সাথে ওনার মানে ওনার একটা কম্পারিজন করতেছেন, ওইখানে রেফারেন্স না, রেফারেন্স দিবেন হচ্ছে আপনি যখন ওনার আইডিয়াটা দিতেছেন যে উনি এই করতে চাইছে, দেন আপনি বলতেছেন যে এই কাজে একটু একটু উইকনেস আছে, তো এই যে উনি কি করতে চাইছে এই কাজটাই হচ্ছে ওনার রেফারেন্স এখানে আনতে হবে। আচ্ছা ওকে। Any more question? Feel freely, you can ask any question. No question, especially our AI student, because So I have a question. You have to submit your research proposal, and this is a. আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের তো রিসার্চের মেইন ইয়াটা তো হচ্ছে রিসার্চ পেপার, সো রিসার্চ পেপার আর রিসার্চ প্রপোজালের মধ্যে অ্যাকচুয়ালি মানে পার্থক্যটা কোন জায়গায়? মানে হ্যাঁ আমি প্রথমেই হয়তো এটা বর্ণনা করছি, আপনি হয়তো একটু মিস করেছেন আর কি, যে পেপারের আগের স্টেপ গুলোই হচ্ছে আপনার প্রপোজাল। ধরেন আপনি একটা এরিয়া নিয়ে কাজ করতেছেন, ওই এরিয়াটা ডিসক্রাইব করতে হবে কারো কাছে। যেমন আমাদের ভার্সিটিতে নতুন রুল চালু হয়েছে যে আপনাকে একটা এরিয়া নিয়ে কাজ করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে এই এরিয়ার যা নিয়ে আপনি কাজ করবেন তার উপর একটা প্রপোজাল ভার্সিটিতে সাবমিট করতে হবে। এটা আসলে পেপার না, পেপারের আগের স্টেপ গুলো যে আপনি কি করতে চাইতেছেন, কি করবেন, এরকম আইডিয়া যা আসবে আপনার মাথায়, ওই আইডিয়ার উপর বেস করে একটা প্রপোজাল রেডি করবেন যে আমি এই কাজ করতে চাইতেছি, এই কাজ করব, আমার একটা আইডিয়া আছে, এই জিনিসটা আপনি প্রপোজালে উল্লেখ করবেন। এন্ড দেন ফাইনালি আপনি যখন পেপার লিখবেন আপনি প্রপোজাল থেকে কিছু আনতে পারেন, অথবা পেপার হচ্ছে প্রপোজালের একটা ব্রিফ ডিসকাশন থাকবে ওইখানে, যে আপনি যা চাইছিলেন তা আপনি এখানে আলোচনা শুরু করছেন অলরেডি, ঠিক আছে? তো স্টেপ আছে, একদম ফাইনাল স্টেপ হচ্ছে পেপার রাইটিং, বাট তার আগের স্টেপগুলোর মধ্যে একটা স্টেপ হচ্ছে আপনার প্রপোজাল, যেটা হয়তো আমাদের ভার্সিটিতে মানে আমরা এই সেমিস্টারে পাইছি, রুল করা হয়েছে, নেক্সট সেমিস্টার থেকে হয়তো সবারই পেপার লেখার আগে, কাজ শুরু করার আগে বা মিড টার্মের আগে আমাদের প্রপোজাল অবশ্যই দিতে হবে। মানে প্রপোজালটা কি অ্যাকচুয়ালি মানে পেপারের সাথেই থাকে এরকম কিছু নাকি? পেপারের সাথে না, পেপারের আগের স্টেপ। মানে আপনি এখন একটা জিনিস নিয়ে, একটা এরিয়া নিয়ে পড়াশোনা করছেন,
একটু ঘাটাঘাটি করছেন, এখন আপনার মাথায় একটা আইডিয়া আছে, আপনি একটা জিনিস করতে চাইতেছেন, ওই জিনিসটা আপনি প্রপোজালে লিখবেন, এন্ড দেন পড়া শেষ সব কিছু ডান, দেন আপনি হচ্ছে পেপার লিখবেন। এই পেপার হচ্ছে সবার পরের স্টেপ, আর প্রপোজাল হচ্ছে মোটামুটি শুরুর স্টেপ বা মাঝখানের স্টেপ আপনি বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু Sure, sure. You can say. if you Yeah, allow yeah. স্যার একটু নলেজ শেয়ার, নট কোয়ারি, নলেজ শেয়ার করতে চাচ্ছিলাম Of স্যার। course, of course. This is knowledge sharing platform. স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের জয়নাল এবং প্রিভিয়াসলি খুব সুন্দরভাবে এই মানে রিসার্চ প্রপোজালটা ইন্ট্রোডিউস করেছে। তো আমি স্যার আমার অন্য একটা প্রফেশনাল রিজনে রিসার্চ মেথোডোলজিটা করেছি স্যার সাবজেক্টটা, এবং পার্ট অফ আওয়ার মাস্টার্স ফুল রিসার্চ করতে হয়েছে। তো আমি ছোট্ট করে স্যার একটু শর্টে বলি, যেহেতু এই রিলেটেড কয়েকটা কোয়ারি এসেছে। If you allow স্যার, হয়তো একটু 3-4 মিনিট লাগবে। Of course, no, it's absolutely student knowledge sharing. That's why I don't interrupt here. Okay, it's absolutely student knowledge sharing. Okay. স্যার থ্যাংক ইউ স্যার। যারা শুনতে পাচ্ছেন আর কি, বেসিক্যালি রিসার্চ শব্দটা হচ্ছে রিসার্চ। তো মানে আপনি যে কোনো একটা জিনিসকে পুনরায় সার্চ করতে পারবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং নর্মালি আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা স্টুডেন্ট যারা আছি, তো আমরা হচ্ছে পার্ট অফ আওয়ার মাস্টার্স অথবা অনার্স, পার্ট অফ আওয়ার এডুকেশনাল কারিকুলাম এই জিনিসটা করে থাকি, যে কারণে আমাদের নলেজটা এই মানে থিঙ্কিংটা এখানে আটকে থাকে। অ্যাকচুয়ালি এটার বাহিরেও কিন্তু অনেক রিসার্চ হয়ে থাকে। যেমন মনে করেন এই যে বাংলাদেশে পাটের জিন নিয়ে যেই গবেষণাটা হয়েছে, দ্যাট ইজ অলসো এ রিসার্চ। তারপরে এই যে জেনোম সিকোয়েন্সিং কোভিডের হচ্ছে, এগুলোও কিন্তু রিসার্চ। মেডিকেলের জন্য একটা ওষুধ কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করবে, এটাও রিসার্চ। বাট চাঁদে যাওয়ার জন্য যে কাজটা করছে সেটাও রিসার্চ। তো কিন্তু এই যে মনে করেন রিসার্চ সবসময় একটা মানে অধিকাংশ সময় একটা ইকোনমিক্যাল একটা আসপেক্ট থাকে। তারপরে হতে পারে যে আমার নলেজ বা যে রিসার্চটা করবে তার নলেজ সীমিত, তো তিনি যে কোনো একজন সুপারভাইজারের আন্ডারে করে থাকে। যেমন এখানে জয়নাল এবং আগে যে বললো যে মিজান স্যারের আন্ডারে করছে, সো মিজান স্যার এখানে সুপারভাইজার। তো আমার মাথায় একটা কিছু আসছে, দুইজন ভাই এটা বলার চেষ্টা বলেছেন, তাও আমি জাস্ট একটু এমফাসিস দিয়ে বলছি আর কি। ফর এক্সাম্পল, আমাকে যখন বললো যে একটা রিসার্চ করবা, আমি যদি হঠাৎ করে আমি বলতে চাই যে না, সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে, অথবা উত্তর দিকে ওঠে, তা আমার এরকম একটা ধারণা হলো। তো এই ধারণাটাকে নিয়ে আমি সুপারভাইজারকে প্রেজেন্ট করতে হবে যে স্যার আমার এরকম একটা হাইপোথিসিস মনে হচ্ছে। তো এইটা আমাকে লজিক দিয়ে উপস্থাপন করতে হবে। এবং প্রিভিয়াসলি যারা যারা এই কাজটা করেছেন, যেমন আমরা যদি গ্যালিলিও আগে যাই, তো একটা সময় তো ধারণা করা হতো যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। তো এই যে এই রিলেটেড বইগুলো পড়া, ওগুলো তো হচ্ছে লিটারেচার রিভিউ। তখন আমি এরকম একটা উদ্ভট যখন একটা কথা বললাম, আমাকে সুপারভাইজার তো জিজ্ঞেস করবেন ফ্রম হোয়ার ইউ হ্যাভ গট ইট। তখন আমি এই যে আমার লিটারেচার, আমি 5টা-10টা বই পড়লাম বা রাইটিং পড়লাম, সেগুলো থেকে আমি হাইলাইট করে নিয়ে আসবো যে স্যার এই যে মিস্টার এক্স তার এই প্রবন্ধে এইরকম কথাটা বলেছে, বা 1920 সালে এইরকম একটা রিসার্চে এই ধরনের একটা জিনিস পাওয়া গেছে। তো এগুলো দিয়ে আমাকে এরকম একটা উপস্থাপন করতে হবে। তখন উনি বলবে আচ্ছা ঠিক আছে, তুমি এটা প্রপোজাল আকারে আনো। দেন আমি এইটাকে যদি এস্টাবলিশ করতে চাই, অথবা আমি এটা বেশি উদ্ভট, আমি অন্য একটা এক্সাম্পল বলি যে ওবেসিটি বা আমাদের ওজনের কারণে আমাদের হার্টের অসুখ হয়, এরকম একটা উপস্থাপনা করতে গেলাম, এটা মেডিকেল রিসার্চ হতে পারে। তো প্রফেসর এমনও হতে পারে যে না, এটা তো অলরেডি ইট ইজ এস্টাবলিশড, সো ইউ ডোন্ট নিড টু গো ডু এনি রিসার্চ, আমাকে এটা বলে দিতে পারেন। অথবা যদি এটা এমন কিছু হয় যে না নতুন একটা ফিল্ড, তখন উনি আমাকে বললেন যে রিসার্চ প্রপোজাল আকারে দাও। এখন আমি যে লিটারেচার রিভিউগুলো পড়বো, সেই লিটারেচার রিভিউগুলো থেকে আনলাম, এনে আমি হাইপোথিসিসটাকে বা ওই যে প্রবলেম স্টেটমেন্টটা আসবে যে লোকজনের হার্ট অ্যাটাক হচ্ছে, যখন কেন হচ্ছে, নানা কারণে হচ্ছে, নানা কারণের মধ্যে ওয়ান অফ দি কারণ হচ্ছে ওজন, ওবেসিটি। আমি তখন এই জিনিসটাকে হাইলাইট করে এটা আমার প্রবলেম স্টেটমেন্টে আসবে। এবং আমি বলতে চাই ওজন নিয়ন্ত্রণ করলে ওবেসিটিটা কমে যাবে। এই যে আমি শব্দটা বা এই টাইটেল, আমাকে কিন্তু সবসময় যে শুরুতে টাইটেল সিলেক্ট করতে হবে না। আমার রিসার্চের
স্টাডিটা করে তারপরে আমাকে হাইপোথিসিসের সাথে মিলিয়ে টপিকটা সিলেক্ট করতে হবে, এবং টপিকটা নর্মালি সাজেস্টেড হচ্ছে 12 থেকে 13 বা সর্বোচ্চ 15 ওয়ার্ডের মধ্যে সীমিত রাখা। তো আমার যখন হাইপোথিসিসটা হয়ে গেল তখন আমি স্যারকে বলবো যে স্যার আমার এই 10টা লিটারেচার আমি পড়েছি, এভাবে বলতে চেয়েছে, এবং রিসার্চ মেথোডোলজি যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, আমি কি স্যার সার্ভের মাধ্যমে ডাটাগুলো নিব নাকি মেডিকেল রিপোর্টের পেশেন্টদের কাছ থেকে স্যাম্পল নিয়ে কালেক্ট করব, এই জিনিসগুলো আসবে। এই জিনিসগুলো যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ভাইয়েরা যেই জিনিস স্টেপগুলো বলেছে এই স্টেপগুলো মেনটেন করে আমি একটা প্রপোজাল সেট করব। এই প্রপোজালটা কেন দিচ্ছি? টু গেট এ গো অ্যাহেড ফ্রম মাই সুপারভাইজার। এবং আমরা যে বিভিন্ন সময় যে টেড টকগুলো দেখি, ওগুলোও কিন্তু অনেক সময় ওই টেড টকের মাধ্যমে কিন্তু রিসার্চের উপস্থাপনাটা হয়। অ্যাকচুয়ালি দে আর প্রেজেন্টিং দেয়ার রিসার্চ প্রপোজাল, এবং যেই ধরনের রিসার্চ প্রপোজালগুলোতে অনেক ফিনান্সিয়াল আসপেক্ট থাকে, ইনভলভমেন্ট থাকে, তখন কিন্তু এই আপনার রিসার্চ প্রপোজালের উপর ভিত্তি করে যে অথরিটি চিন্তা করবে যে না এই একটা ফিজিবল সাবজেক্ট নিয়ে আসছে, এবং কমিউনিটি, ওয়ার্ল্ড অথবা বাংলাদেশ অথবা সোসাইটি অথবা আমাদের ইউনিভার্সিটি এই রিসার্চটা করলে বেনিফিটেড হবে, এবং এটার মধ্যে যে ফিনান্সিয়াল আসপেক্টটা আছে সেটা হয়তো কিছু ক্ষেত্রে স্কলারশিপ হয় বা গবেষণার ক্ষেত্রে টাকা লাগে, এটা আমরা ম্যানেজ করতে পারবো। তখন হয়তো আপনাকে সুপারভাইজার বা অথরিটি একটা ক্লিয়ারেন্স দিবে যে হ্যাঁ তুমি তোমার রিসার্চ প্রপোজালটা ইট ইজ অ্যাপ্রুভড, ইউ গো অ্যাহেড উইথ ইউর রিসার্চ। তখন আমাদের মেইন পেপারটা লেখা আসবে, লেখার কাজ মানে রিসার্চের কাজটা শুরু হবে। যে দুজন ভাই যেটা বলেছেন, মানে প্রপোজালটা হচ্ছে অনেকটা আমরা যেটাকে সিনপসিস বলি, ওইভাবে আমরা উপস্থাপন করব, এবং যখনই আমরা প্রপোজালটা অ্যাপ্রুভ হবে তখন আমরা মেইন রিসার্চে যাব, এবং স্টেপ বাই স্টেপ ডাটা কালেকশন। আমাদের ক্ষেত্রে হয়তো ডাটা কালেকশনের চেয়ে প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করা সিসি স্টুডেন্ট হিসেবে এটা বেশি হবে ডাটা কালেকশনের চেয়ে। তারপরেও আমরা ডাটা কালেক্ট করতে হবে। যেই বিভিন্ন যেই এক্সাম্পলটা দিয়েছি ই ভোটিং এর মেশিন, আমাকে এখানে প্রেজেন্ট করতে হবে যে বাটনের ফল্টের কারণে কতগুলো ভোট দিলে কতগুলো নষ্ট হয়, অথবা সফটওয়্যারের বাগের কারণে এটাকে হ্যাক করা পসিবল হয়। এভাবে প্রত্যেকটাকে আমার ডাটাগুলোকে আনতে হবে, এনে দেন আমি ব্লকচেইন টেকনোলজি ফলো করলে যে আমার এটা সেফ থাকবে, নষ্ট হবে না, সেই জিনিসটাকে হাইপোথিসিসটাকে এস্টাবলিশ করতে হবে। তো এইভাবেই আর কি স্টেপ বাই স্টেপ যাবে রিসার্চটা। ওয়ান্স আমার, এবং প্রতিটা স্টেপেই আপডেটটা আমার সুপারভাইজারকে দেখাতে হবে, ওনার ক্লিয়ারেন্স নিতে হবে, তখন শুধুমাত্র উনি ক্লিয়ারেন্স দিলে পরের স্টেপে যাওয়া যাবে। তো এইভাবে একটা সময় যখন ফুল রিসার্চ শেষ হবে আমার মেইন পেপারটা কিন্তু তখন পাবলিশ মানে কম্পাইল করতে হবে। আর পাবলিকেশনের ক্ষেত্রে আমরা যখন যে জিনিসগুলোকে লিটারেচার রিভিউ করব, একটা পার্টি আছে, চ্যাপ্টার থাকবে লিটারেচার রিভিউ, এখানে আমি একেবারে রাইটারের নাম অথবা রিসার্চারের নাম উল্লেখ করে উনার রিসার্চে মেইনলি কি বলতে চেয়েছেন ওইটাকে একটা প্যারা বা দুইটা প্যারার মধ্যে আমি কমপ্লিট করব। আর পরবর্তীতে যখন আমার মেইন রিসার্চ পেপারটা, সেখানে আমি যদি উনার কোনো উদ্ধৃতি নিয়ে আসি, কোটেশন নিয়ে আসি, তাহলে কোটেশনের মধ্যে দিব এবং না কোটেশনের পরে রেফারেন্সটা দিব। আবার উনার কিছু কথা যদি আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজেও নিয়ে আসি, নিজের ল্যাঙ্গুয়েজে যেমন কোন একটা রিসার্চে উনি পেয়েছেন যে যে এই একটা ওষুধ খেলে বা মানে প্রিভিয়াসলি অন্য একটা হার্ট অ্যাটাকের আরো একটা কজ অন্য একজন রিসার্চার বের করেছিলেন, তা আমি যখন ওইটা আমার কথাতেও লিখলেও ওনাকে রেফারেন্সটা দিতে হবে, আদারওয়াইজ এটা আমাদের ওই যে প্লেজারিজম যে জিনিসটা সেইখানে আমরা আটকে যাব, এবং পরবর্তীতে আমি যদি তাকে ওই ক্রেডিটটা না দেই, সাইটেশনটা না দেই, তাহলে উনি আমাকে সু করতে পারেন। এই ছিল আর কি আমার দিক থেকে। এবং সর্বশেষে আমি যে হাইপোথিসিসটা এস্টাবলিশ করার চেষ্টা করব, সেই হাইপোথিসিসটা আমাকে প্রুভ রাইট অর রং এটা মানে প্রমাণিত হবে আর কি। এবং একটা জিনিস উল্লেখ করি, যদিও আমাদের বাংলাদেশের আসপেক্টে এটা কখনো মানা হয় না, আমরা যদি কখনো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, যদি দেখা যাচ্ছে যে আমার হাইপোথিসিসটা রঙের দিকে যাচ্ছে, আমরা বলি যে না তাহলে রিসার্চ ঠিক নাই, বাট আসলে কিন্তু এরকম না।
মানে আমি হাইপোথিসিস বলতে বুঝাচ্ছি ওই যে শুরুতে আমি যে সূর্যের উদাহরণটা দিলাম, সূর্য উত্তর দিকে উঠে, আমি এরকম হাইপোথিসিসটা নিলাম, কিন্তু আমার গবেষণার শেষে দেখা গেল যে সূর্য আসলে উত্তর দিকে উঠে না। তো এই যে যখন এটা আমার হাইপোথিসিসটা রং প্রমাণিত হলো, এটা কিন্তু পরবর্তীতে কেউ যদি রিসার্চ করতে যায় সে কিন্তু অ্যাটলিস্ট একটা দিক, উত্তর দিকটা বাদ দিয়ে দিবে যে হ্যাঁ কত সালে একটা রিসার্চে দেখা গিয়েছে সূর্য উত্তর দিকে উঠে না, সো বাকি 3টা দিক নিয়ে সে তখন কাজ করবে। তো আমার একটা হাইপোথিসিস যে নেগেটিভ হয়ে যাওয়া বা রং প্রমাণিত হয়ে গেলে আমার রিসার্চ ভুল, এটা কিন্তু না। কিন্তু আমার যদিও এই কনসেপ্টটা আমাদের দেশে রিসার্চের ক্ষেত্রে বা বিভিন্ন সময় সুপারভাইজাররা দেখা যায় যে এটা অ্যাকসেপ্ট করতে চান না, যে আমি যেই নর্মালি ওই যে সেকেন্ড মেডিকেলেরটা যেটা বললাম যে ওবেসিটি কজেস হার্ট অ্যাটাক, আমি যদি এটা বলি তাহলে যাতে আমার রিসার্চের মাধ্যমে ডাটা দিয়ে আমি এটাকেই প্রমাণ করবো যে ওবেসিটি কজেস হার্ট অ্যাটাক, এটা হতে পারলে আর কি আমরা নিজেদেরকে তখন সাকসেসফুল রিসার্চ মনে করি আর কি। তো আমি থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় নিয়ে নিলাম স্যার। থ্যাংক ইউ স্যার। একটু প্রশ্ন করছে একজন। Okay, if anyone just address this question. স্যার আমাকে কিছু বলেন স্যার। Yeah. Someone asked question to you. Minute or zero. You can find in the chat. Oh, sir. I think qualitative quantity issues should not be discussed here. This is the another thing. But we would like to talk in the basic level. Okay. Then you just. Sir, qualitative আর কোয়ান্টিটেটিভ এটার রিসার্চটা প্রসিডিউরের ক্ষেত্রে, মানে আমরা যখন ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস ওই জিনিসগুলো পড়ে যায় কোয়ালিটেটিভ এর ভিতরে আর কি স্যার। এটা ওই যে রিসার্চ মেথোডোলজির একটা পার্ট। আমরা কোয়ালিটেটিভ বলি, কোয়ালিটেটিভ এটা কোয়ান্টিটেটিভ একটু বলি। যেমন কোভিড এর কারণে আমাদের ফর এক্সাম্পল টেম্পারেচারের এফেক্ট কোভিড, মানে আমাদের যে ডিজিজটা এটা বাড়ছে বা কমছে, এটা আমাদের একটা কোয়ান্টিটিভ, এটা আমরা দেখাতে পারবো যে কি পরিমাণ ইনফেক্টেড পেশেন্ট আছে, টেম্পারেচার বাড়ছে, ইনফেকশন বাড়ছে না কমছে, এটা কোয়ান্টিটেটিভ। জি স্যার। আর কোয়ালিটেটিভ হলো মানে আমার যে বিশেষ করে সোশ্যাল সায়েন্সের কিছু কিছু রিসার্চ আছে যেগুলো অনেকটা হলো যে কোয়ালিটেটিভ, এরকম যে স্টুডেন্টের মেন্টাল অর হেলথ একটা ইস্যুস তৈরি হয়েছে। তো এখানে আমরা যদি কোনো ডেটা ছাড়া এমনিতে যদি থিওরিটিক্যালি বলতে যাই, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ কোয়ালিটেটিভ। স্যার রাইট স্যার। মানে আমি যদি বলি এটা স্যার একটা এনভায়রনমেন্টে আমি যদি লাইটটা ইনক্রিজ করি তাহলে লোকজনের এফিসিয়েন্সিটা বাড়বে, যেটা আই ক্যানট মেজার, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটিতে স্যার যেমন ওই যে আমরা বলছি যে এই ভ্যাকসিনটার কার্যকারিতা এত %, বা এই টেম্পারেচারের সাথে এই ইনক্রিজটা এত %, এটা চলে আসে স্যার কোয়ান্টিটিভে। আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে যেমন আমরা যদি নজরুলের কোন একটা গানের উপরে বা তার একটা দর্শনের উপরে, এগুলো অনেক ক্ষেত্রে কোয়ালিটেটিভ হয়, কারণ এগুলো দিয়ে আমরা কোনো মেজারমেন্ট অনেক সময় করা যায় না, এটা কিন্তু পারসেপশন। এক্স্যাক্টলি স্যার। যেমন আমি যদি বলি স্যার ওই যে আমাদের ফর এক্সাম্পল স্যার প্রাইমারি স্কুলে নৈতিক শিক্ষা সাবজেক্ট চালু করলে দেশে চুরি ডাকাতি রাহাজানি এটা কমে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে স্যার কোয়ালিটেটিভ। তবে আরেকটা ফ্যাক্ট বলি, সেটা হলো কিছু রিসার্চ আছে বোথ কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। আবার কিছু রিসার্চ আছে কোয়ালিটেটিভ, বাট চাইলে এটাকে আমি কোয়ান্টিটেটিভে কনভার্ট করার স্কোপ থাকে সামটাইমস। সো হয়তো আমি কোয়ান্টিটেটিভে যাইনি, আমি কোয়ালিটেটিভ দিয়ে ফিনিশ করেছি, হতে পারে। আবার যেমন আমি একটা লিটারেচার রিভিউ টাইপের একটা আমি পেপার লিখবো, যে উনি এটা বলেছেন, উনি এটা বলেছেন, আমি জাস্ট রিভিউ টাইপের পেপার, মানে আমি এখানে নিজের কোনো কিছুতে দেই নেই। যে যেমন হোয়াট আই এম সেইং, যে বান্ডেল রিকমেন্ডেশন নিয়ে অর প্রোডাক্ট রিকমেন্ডেশন নিয়ে আমি কিন্তু কোনো ফর্মুলা জানি, কোনো টেস্টে জানি, আমি 10 জনের 10টা কনসেপ্টকে বলেছি একে কিভাবে করেছে, জাস্ট কাইন্ড অফ রিভিউ। তো এখানে কোয়ান্টিটেটিভের কিছু নাই কিন্তু।